যদি আপনি পাকিস্তানের করাচি থেকে মিয়ানমারের একটা ছোট্ট গ্রাম মংকেট পর্যন্ত একটা সোজা রেখা টানেন এবং এই রেখাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্তচাপ আঁকেন, তবে আপনি পৃথিবীর বেশিরভাগ মানুষকে এই বৃত্তের ভেতর বেঁধে ফেলতে পারবেন। এই বৃত্তকে বলা হয় ভ্যালেরি পিয়েরেস সার্কেল। এর আয়তন পৃথিবীর স্থলভাগের মাত্র 14%, যার মধ্যে বসবাস করে পৃথিবীর প্রায় 53% মানুষ। এখানে রয়েছে ভয়ঙ্কর মরুভূমি, রেইন ফরেস্ট এবং দুর্গম পাহাড়ি এলাকা যেখানে মানুষ বসবাসের অনুপযুক্ত। কিন্তু এখানেই রয়েছে পৃথিবীর বৃহত্তম ডেল্টা সমূহ। এখানেই পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, আর এখানেই পৃথিবীর সিংহভাগ ফসল ফলে। কেন পৃথিবীর বেশিরভাগ মানুষ তাদের বসবাসের জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছেন? কেন এই অঞ্চলই পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে বিবেচিত? তার একমাত্র কারণ হল এই অঞ্চলের জিওগ্রাফি, যা হিমালয় সৃষ্টির সাথে সাথে পরিবর্তন হয়েছে। হিমালয় পৃথিবীর নবীনতম পর্বতশ্রেণী, যেখানে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের পর সর্বোচ্চ গ্লেশিয়ার জমা হয়। এর গ্লেশিয়ার এবং বরফ থেকে উৎপন্ন হয় পৃথিবীর 19টি প্রধান নদী ব্যবস্থা। কিভাবে হিমালয় সৃষ্টি হয়েছে এবং হিমালয় সৃষ্টির পর কিভাবে এশিয়া এবং পুরো পৃথিবীর জিওগ্রাফিকে বদলে দিয়েছে, সেটা দেখতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। ভূগোল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন। বন্ধুগণ, প্রায় 55 কোটি বছর আগে অনেকগুলো মহাদেশ মিলে তৈরি হয় গন্ডোয়ানা ল্যান্ড নামের অতি মহাদেশ। আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা আর দক্ষিণ আমেরিকার মতো ভারতীয় টেকটনিক প্লেটও এই অতি মহাদেশের ভেতরেই ছিল। এরপরে আবার একসময় ইউরোমেরিকা মহাদেশও এসে জুড়ে গেল এই গন্ডোয়ানা ল্যান্ডের সাথে। মানে পৃথিবীর প্রায় সবটা মাটি একসাথে মিলে তৈরি হলো আরও অনেক বড় একটা অতি মহাদেশ। নাম তার প্যানজিয়া। এই প্যানজিয়া প্লেট টেকটনিক্সের কারণেই আবার একসময় ভাঙতে শুরু করে। প্রায় 18 কোটি বছর আগে ভারত মহাসাগরীয় প্লেটটাও ভাঙতে শুরু করে গন্ডোয়ানা ল্যান্ড থেকে। আর সেখান থেকেই শুরু ভারতীয় প্লেটের সেই উত্তরমুখী মহাযাত্রা। কি গতিতেই না সে পাড়ি দিয়েছিল মহাসাগর! 7 কোটি বছরে সে পেরিয়েছে 9000 কিলোমিটার। কিন্তু এটা আপনার কাছে খুব কমই মনে হতে পারে। ছুটে আসার এই গতিটা বুঝতে হলে আমাদেরকে ভূতাত্ত্বিক স্কেলে চিন্তা করতে হবে। মহাদেশীয় প্লেটগুলো সাধারণত বছরে সরে 5 সেন্টিমিটারের মতো, আর সেখানে ভারতীয় প্লেট উত্তরে ছুটেছে প্রায় 4 গুণ বেগে। সে বছরে বাকিগুলোর থেকে এগিয়েছে প্রায় 20 সেন্টিমিটার। কল্পনা করুন, লক্ষ লক্ষ বছর আগে যখন ভারতীয় ভূখণ্ড ছিল একটা বিশাল দ্বীপ, দক্ষিণের উষ্ণ সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। দক্ষিণ গোলার্ধের মহাদেশ গন্ডোয়ানা ল্যান্ড থেকে আলাদা হয়ে উত্তর গোলার্ধের ইউরেশিয়ার দিকে দ্রুত গতিতে আগাচ্ছিল। সেই সময় টেথিস নামের এক মহাসাগর ছিল, যার তলায় বাস করত ছোট ছোট জীবাশ্মযোগ্য প্রাণী, যেমন ট্রাইলোবাইট এবং ক্রিনয়েড। তারপর ধীরে ধীরে ভারতীয় প্লেট উত্তর দিকে এগিয়ে এলো এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে বিশাল এক ধাক্কা খেল। আর সে কারণেই এই দুই প্লেটের মহা সংঘর্ষ থেকে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা। এই সংঘর্ষ প্রায় 70 মিলিয়ন বছর আগে শুরু হয়েছে এবং পৃথিবীর ভূত্বক ভাঁজ হয়ে আজও উপরে উঠছে। সেই সংঘর্ষে শুধু পাহাড় গড়েনি, পুরো পৃথিবীর জলবায়ু, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রাকে আমূল বদলে দিয়েছে। এই পর্বতমালা না থাকলে আজকের এশিয়া, এমনকি গ্লোবাল জলবায়ুও সম্পূর্ণ আলাদা হতো। হিমালয়ের দৈর্ঘ্য প্রায় 2400 কিলোমিটার এবং এটি 4টি সমান্তরাল শ্রেণীতে বিভক্ত। দক্ষিণের শিবালিক হিলস, নিম্ন হিমালয়ান রেঞ্জ, কেন্দ্রীয় গ্রেট হিমালয় এবং উত্তরের তিব্বতীয় হিমালয়। এটি নেপাল, ভারত, চীন, মিয়ানমার, ভুটান, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে অবস্থিত। হিমালয়ের গঠনের প্রক্রিয়া নিজেই একটা মহাকাব্য। ভারতীয় প্লেট প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে উত্তরে এগিয়ে আসছে। এই প্রক্রিয়ায় হিমালয়ের উচ্চতা এখনও বাড়ছে।
প্রতি বছর 5 মিলিমিটার করে। কিন্তু এই উত্থান শুধু স্থানীয় নয়, এটি গ্লোবাল জলবায়ুর উপর গভীর প্রভাব ফেলেছে। ভারত মহাসাগর থেকে আসা আর্দ্র বায়ু যখন হিমালয়ের উঁচু চূড়াগুলোর কাছে আসে তখন সেটি বাধা পায়। তারপর সেটি উপরে উঠে ঠান্ডা হয়, মেঘ হয় এবং প্রচুর বৃষ্টি পড়ে। এই মৌসুমী ব্যবস্থা দক্ষিণ এশিয়ার 80% বৃষ্টির উৎস। আবার এই বৃষ্টিপাতের ফলে হিমালয়ের ক্ষয়প্রাপ্ত পাথর রাসায়নিক বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা পৃথিবীকে ঠান্ডা করেছে। হিমালয়ে প্রায় 15,000 গ্লেসিয়ার রয়েছে, যা পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর পর তৃতীয় বৃহত্তম বরফের ভাণ্ডার। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে গত 40-50 বছরে হিমালয় তার 13% গ্লেসিয়ার হারিয়েছে এবং প্রতি বছরে সেটা বেড়েই চলছে। আমরা যদি প্রাচীন সভ্যতার দিকে তাকাই তাহলে হিমালয়ের ভূমিকা আরও স্পষ্ট হয়। সিন্ধু সভ্যতা, যা প্রায় 5,000 বছর আগে গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে। হরপ্পা এবং মহেঞ্জোদারোর মতো শহরগুলো নদীর জল এবং উর্বর পলির ওপর নির্ভর করে কৃষি এবং বাণিজ্য করত। গঙ্গা নদীর কোলে ভারতীয় সভ্যতা, মৌর্য গুপ্ত রাজবংশ জন্ম নিয়েছে, যেখানে ধর্ম, দর্শন এবং শিল্পকলা ফুটে উঠেছে। চীনা সভ্যতা হোয়াংহো এবং ইয়াংজির ধারে গড়ে উঠেছে, যেখানে প্রাচীন রাজবংশগুলো নদীর সেচ ব্যবহার করে কৃষি বিপ্লব ঘটিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় মেকং নদী অঙ্গকর সাম্রাজ্যের উত্থানে ভূমিকা রেখেছে। এইসব সভ্যতা হিমালয়ের নদীগুলোর পলি এবং জলের উপর দাঁড়িয়েছে, যা তাদেরকে খাদ্য, বাণিজ্য এবং সংস্কৃতি দিয়েছে। হিমালয়ের নাম সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ তুষারের আবাস, এবং এটি হিন্দু দেবতা হিমাবানের সাথে যুক্ত, যিনি পার্বতী এবং গঙ্গার পিতা। হিমালয় পৃথিবীর 3টি প্রধান ধর্ম, হিন্দু, বৌদ্ধ এবং জৈন সহ অন্যান্য বিভিন্ন ধর্ম এবং মতবাদের উৎপত্তিস্থল। বর্তমান পৃথিবী হিমালয়ের উপর কতটা নির্ভরশীল তা আপনার কল্পনার থেকেও বিশাল। এই পর্বতমালা পৃথিবীর মিঠা পানির আধার নামে পরিচিত, কারণ এর গ্লেসিয়ার এবং বরফ থেকে উৎপন্ন হয় পৃথিবীর 19টি প্রধান নদী ব্যবস্থা, যা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ায় জল সরবরাহ করে। হিমালয়ের উত্তরে পশ্চিমে অবস্থিত পৃথিবীর সবথেকে রহস্যময় পর্বত মাউন্ট কৈলাস, এবং তার নিচে রয়েছে মানস সরোবর হ্রদ। এখান থেকে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ 3 নদী সিন্ধু, সতলুজ এবং ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়। এই সিন্ধু অববাহিকাতেই পাকিস্তানের 80% মানুষ বসবাস করেন। এখানে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সেচ ব্যবস্থা, যেখান থেকে পাকিস্তানের 90% ফসলের যোগান আসে। কিন্তু সিন্ধু এবং অববাহিকার অধিকাংশ নদী ভারতের জম্মু কাশ্মীরের ভেতর দিয়ে পাকিস্তানে প্রবেশ করে, তাই কাশ্মীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাকিস্তান চায়। সুতরাং বলা যায়, যদি হিমালয় না থাকত তাহলে পুরো পাকিস্তান থাকত মধ্যপ্রাচ্যের মতো এক টুকরো মরুভূমির অংশ। আর মাউন্ট কৈলাসের পূর্ব দিকে বয়ে যাওয়া নদীটি চীনে ইয়ারলুং সাংপো, ভারতে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত। ব্রহ্মপুত্রের মূল স্রোতে কোনো ব্রিজ না থাকলেও ভারত এবং চীন ব্রহ্মপুত্রের উপনদীগুলোতে শত শত ড্যাম নির্মাণ করেছে। সম্প্রতি চীন ব্রহ্মপুত্রের মূল অববাহিকায় পৃথিবীর একমাত্র সুপার ড্যাম তৈরি করছে, যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। হিমালয়ের দক্ষিণে প্রবাহিত গঙ্গা, যমুনা সহ শত শত নদী মিলে তৈরি করেছে পৃথিবীর সবথেকে উর্বর অঞ্চল, যেখানে পৃথিবীর সবথেকে বেশি ফসল ফলন হয়। এটা ভারতের উত্তরাঞ্চল এবং বাংলাদেশ মিলে গঠিত। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিনে পৃথিবীর প্রায় 600 মিলিয়ন মানুষ বসবাস করে। এই নদীগুলো একসাথে মিলে তৈরি হয়েছে এই গ্রহের সর্ববৃহৎ বদ্বীপ, যা গ্রেটার বেঙ্গল ডেল্টা নামে পরিচিত। ভারত গঙ্গা ও তিস্তা নদীর উজানে প্রায় 900টিরও বেশি ছোট বড় বাঁধ ও ব্যারাজ নির্মাণ করেছে, যার মধ্যে ফারাক্কা ব্যারাজ সবথেকে অপরিকল্পিত এবং বিধ্বংসী। এসব বাঁধের কারণে বাংলাদেশের দিকে প্রবাহিত পানির পরিমাণ শুষ্ক মৌসুমে 60% পর্যন্ত কমে গেছে। নদী ভাঙন, নাব্যতা হ্রাস ও মাছের উৎপাদন 50% পর্যন্ত কমেছে।
ভারতের অতিরিক্ত পানি প্রত্যাহার ও নদী নিয়ন্ত্রণ নীতি পৃথিবীর সর্ববৃহৎ গ্রেটার বেঙ্গল ডেল্টাকে ধীরে ধীরে পরিবেশগত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এটা নিয়ে দীর্ঘ ডকুমেন্টারি তৈরি করা সম্ভব। এই টপিকে ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্টে জানান। ইস্টার্ন হিমালয়ের দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে উৎপন্ন হয় ইরাবতী, সালভিন এবং মেকং নদী। এই নদীগুলোকে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাণ বলা হয়। মেকং ডেল্টায় পৃথিবীর সবথেকে বেশি ধান উৎপন্ন হয়। হিমালয়ের নদীগুলোর মধ্যে মেকং নদী সর্বোচ্চ 6টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। এতদিন যাবৎ দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষি এবং জীববৈচিত্র্য রক্ষা করে চললেও সম্প্রতি চীন মেকং নদীর উজানে কয়েক ডজন বাঁধ নির্মাণ করেছে, যার ফলে চিরযৌবনা মেকং গ্রীষ্মকালে শুকিয়ে যায়। চীন শুধুমাত্র মেকং এর উপনদীগুলোতে বাঁধ দেয়নি, বরং মেকংয়ের মূল স্রোতের চীন অংশে 13টা বাঁধ নির্মাণ করেছে। ফলে মেকং নদী তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় বায়োডাইভার্সিটি ধ্বংস করেছে। বন্ধুগণ, ইস্টার্ন হিমালয় এবং তিব্বতীয় মালভূমি থেকে উৎপন্ন হয় চীনের ইয়াংজি, হোয়াংহ সহ শত শত নদী। ইয়াংজি পৃথিবীর তৃতীয় দীর্ঘতম এবং এশিয়ার সবথেকে দীর্ঘতম নদী। শুধুমাত্র চীনের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই নদী চীনের কৃষি এবং অর্থনীতির প্রধান উৎস। শুধুমাত্র ইয়াংজি নদীর তীরেই চীনের 30 কোটি মানুষ বসবাস করেন। ইয়াংজির মূল স্রোতেই চায়না নির্মাণ করেছে পৃথিবীর সর্ববৃহৎ ড্যাম, যা 3 গর্জেস ড্যাম নামে পরিচিত। এই বাঁধের মাধ্যমে চায়না 22,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। হিমালয়ের কারণেই চায়নার জিওগ্রাফি এতটা সমৃদ্ধ। চায়নার মূল শক্তি তার জিওগ্রাফি। এই জিওগ্রাফিকে কাজে লাগিয়েই চায়না পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হয়েছে। আর চায়নার জিওগ্রাফির মূল কারিগর এই হিমালয় পর্বতমালা। আপনারা জেনে আশ্চর্য হবেন, এই হিমালয় অধ্যুষিত অঞ্চলে পৃথিবীর প্রায় 50% মানুষ বাস করে। হিমালয়ের গ্লেসিয়ার পৃথিবীর 40% মানুষের জল সরবরাহ করে। আপনি চিন্তা করতে পারছেন, পৃথিবীর 40% মানে প্রায় 350 কোটি মানুষ এর পানির চাহিদা মেটায় এই হিমালয়। এর নদীগুলো 2.4 বিলিয়ন মানুষের জীবন রক্ষা করে। বন্ধুরা, হিমালয় পৃথিবীর অর্ধেক অর্থনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রক। এই পুরো অঞ্চলের কৃষি, শিল্প এবং পর্যটন হিমালয়ের পানি এবং সম্পদের ওপর নির্ভরশীল। হিমালয়ের হাইড্রো পাওয়ার 1 লাখ মেগাওয়াটেরও বেশি, যা এশিয়ার বিদ্যুতের একটা বড় অংশ সরবরাহ করে। কিন্তু বন্ধুরা, পুরো পৃথিবীর অর্ধেক অর্থনৈতিক নির্ভরশীলতার অন্ধকার দিকও আছে। হিমালয় প্রায় 90,000 গ্লেসিয়ার, যা 1,29 মিলিয়ন কৃষকের জীবিকা দেয়। ভবিষ্যতে গ্লেসিয়ার 65% কমে যাবে, যা শত শত মানুষকে প্রভাবিত করবে। আপনার জেনে আসলেই কষ্ট হবে যে হিমালয়ের নদীগুলোর ওপর অন্তত 20,000 বাঁধ নির্মাণ করা হয়েছে। নদীগুলোর গতিপথ পাল্টে দিয়ে পৃথিবীর বৃহত্তম ডেল্টাগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, হিমালয়কে নিয়ন্ত্রণ করছে কে? হিমালয়কে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার অনেক দেশের জলবায়ু গঠিত হলেও হিমালয়ের নিয়ন্ত্রণ রয়েছে মাত্র 2টি দেশের কাছে। হিমালয়ের দক্ষিণ এবং উত্তরে পৃথিবীর পরাক্রমশালী 2 দেশ, ভারত এবং চায়না। দেশ দুইটির হাতে রয়েছে হিমালয়ের নদীগুলোর চাবি। তারা তাদের ইচ্ছে অনুযায়ী হিমালয়ের নদীগুলো ব্যবহার করছে। দেশ দুইটি হিমালয়ের নদীগুলোতে 15,000 বাঁধ নির্মাণ করেছে। সেটা ভাটির দেশের বায়োডাইভার্সিটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। ইতোমধ্যেই ভারত পাকিস্তানের পানি বণ্টন সমস্যার কারণে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একইভাবে চীনের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে পানি না দেয়ায় দেশগুলোতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ ভবিষ্যতে পানিযুদ্ধে পরিণত হবার সম্ভাবনা খুবই প্রবল। শুধুমাত্র ভারত চীনের সাথে অন্যান্য দেশগুলোর বৈরী সম্পর্কই নয়, বরং চীন ভারতের মধ্যে দ্বন্দ্বটা আরও প্রকট। চীন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সুপার ড্যাম নির্মাণ করতে যাচ্ছে, যা ভারতের মাথাব্যথার অন্যতম কারণ। ইতোমধ্যেই অনেক ভূ-রাজনৈতিক বিশ্লেষক গুরুতর ভবিষ্যদ্বাণী দিয়েছেন। হিমালয়ের নিয়ন্ত্রণ নিয়ে খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে। সর্বোপরি, হিমালয়কে কেন্দ্র করে পৃথিবীর অর্ধেক মানুষ এবং অর্থনীতি টিকে আছে। একে সুষ্ঠু ব্যবহার না করতে পারলে শুধুমাত্র হিমালয়ের ক্ষতি হবে না, পুরো পৃথিবী নামক গ্রহের ক্ষতি হবে। শত শত কোটি মানুষ মারা যাবে। এক কথায়, হিমালয় ধ্বংস হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই গ্রহের নিয়ন্ত্রণকর্তা তথা মোড়ল দেশগুলোকে মানতে বাধ্য করতে হবে যে এই পৃথিবী তাদের নিজস্ব সম্পদ নয়। মানুষ আসবে, চলে যাবে, কিন্তু পরবর্তী প্রজন্মের নিকট যেন এটা অভিশাপ হয়ে না দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করে দিয়ে যেতে হবে।
বন্ধুরা, এত দীর্ঘ ডকুমেন্টারি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। সোর্স গুচ্ছ ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভুলগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমাদের সহযোগিতা করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জিও ফ্যাক্ট বাংলার।